আমি কি ডিটেকটিভ বক্সির সাথে কথা বলছি? হ্যাঁ নমস্কার, আমি ব্যোমকেশ বক্সি, তবে ডিটেকটিভ নই, সত্যান্বেষী। ঘড়িতে এখন সকাল 8:30 বাজে। অস্থির হাতে আজকের খবরের কাগজের পাতা উল্টাচ্ছি। ভেতরে ভেতরে এক কাপ চায়ের জন্য শরীরটা একেবারে অস্থির হয়ে উঠেছে, জিভটা একেবারে শুকিয়ে গেছে। অথচ এত বেলা হলো, হাতে এখনো এক কাপ চাও জোটেনি। গলা খাঁকারি দিয়ে একবার হাঁক দিলাম, পুটি চা হলো তোর? আজকে কি সকালের চাটা পাবো নাকি বাইরে গিয়ে খেয়ে আসতে হবে? পুটিরাম ব্যস্ত স্বরে বলে উঠল, একেবারে বদ্দাবাবু এলে সকলে চা জল খাবার দিয়ে দেবো। বারবার জনে জনে এত দিতে পারবো নি বাপু, সবটা তো এখনই পুঁটিরামের ঘাড়ে। এই এক জ্বালা হয়েছে এখন। যবে থেকে সত্যবতী সংসারের প্রতি উদাসীন হয়ে পড়েছে, তবে থেকেই সংসারে এমন ছন্ন ছাড়া অবস্থা। আর ব্যোমকেশ সেই কখন যে মর্নিং ওয়াকে গেছে, এখনো তার ফেরার নাম নেই। সত্যবতী সেই সকাল থেকে বারান্দায় গিয়ে বসে আছে। বেশ কিছুদিন হলো সত্যবতী কেমন যেন একটা হয়ে গেছে, কারোর সাথে আর কথা বলে না, মুখে সেই হাসিটাও নেই, এমনকি ব্যোমকেশের সাথে দাম্পত্য খুনসুটিও নেই। রান্নাঘরে যায় না, খাবারের থালা সামনে রেখে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, তেমন কিছু মুখেও তোলে না। ওর চোখ মুখ এই কদিনেই কেমন যেন বসে গেছে, কেমন যেন একটা ছন্নছাড়া ভাব সবকিছুতেই। অনেকবার এই নিয়ে ওর সাথে আমি আর ব্যোমকেশ কথা বলতে গেছি, কিন্তু কোনো বিশেষ লাভ হয়নি। সত্যবতীর মুখ থেকে আমরা একটা কথাও বার করতে পারিনি। আজ অবশ্য ব্যোমকেশ একজন মনোরোগ বিশেষজ্ঞের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছে বিকেলে, কারণ সত্যবতীর শারীরিক কোনো সমস্যা যে নেই তা পাশের বাড়ির বোসদা কালই কনফার্ম করেছেন। উনি একজন জেনারেল ফিজিশিয়ান, ডাক্তারিতে ওনার বেশ নাম ডাক আছে। সকাল সন্ধ্যা ওনার চেম্বারের সামনে লম্বা লাইন পড়ে। তাই উনি যখন কাল বললেন যে সত্যবতীর শারীরিক কোনো সমস্যা উনি দেখতে পাচ্ছেন না, যতটা তাড়াতাড়ি সম্ভব একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে, তখন ব্যোমকেশ আর দেরি করেনি। এই ডাক্তারের খোঁজ অবশ্য বোসদাই দিয়েছেন। আজ বিকেল 4টের সময় আমাদের অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। আমাদের ডাইনিং হল থেকে বারান্দাটা একদম সোজাসুজি দেখা যায়। একবার ওই দিকে চাইলুম, দেখলুম সত্যবতী শূন্য চোখে বাইরের দিকে চেয়ে আছে। সত্য সত্য, আরে কোথায় গেলে? তাড়াতাড়ি চাটা দাও। উফ, কত দেরি হয়ে গেল। একেবারে বাজারটা করে ফিরলুম, যাই হাত মুখটা ধুয়ে আসি। ব্যোমকেশের গলা পেয়ে আমি ফিরে তাকালাম। রোজ বেচারা নানাভাবে চেষ্টা করছে সত্যবতীকে স্বাভাবিক করার। অন্যদিন হলে এতক্ষণে সত্যবতী রান্নাঘর থেকে এসে হাজির হয়ে যেত। ব্যোমকেশের হাত থেকে বাজারের থলিখানা নিয়ে বলতো, যাও তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো, আমি টেবিলে চা দিচ্ছি। কত বেলা হয়ে গেল, তোমার জন্য ঠাকুরপোড়া এখনো চা জল খাবার পেটে পড়েনি। কিন্তু আজ আর তা হলো না। ঘড়িতে এখন বিকেল 4:10। আমরা মিনিট 15 আগেই সত্যবতীকে নিয়ে ডক্টর দস্তিদারের চেম্বারে পৌঁছে গেছি। কিছুক্ষণ আগেই সত্যবতীকে ভিতরে নিয়ে গেছে। ব্যোমকেশ সেই থেকে অস্থির হয়ে আমার সামনে সমনে পায়চারি করে যাচ্ছে। ওর মনের অবস্থা আমি খানিকটা হলেও আন্দাজ করতে পারছি। প্রায় মিনিট 20 পরে ভিতরে আমাদের ডাক পড়ল। ভিতরে গিয়ে দেখলাম বছর 60-এর এক সৌম্যকান্তি চেহারার ভদ্রলোক গম্ভীর মুখে বসে আছেন। হাত দেখিয়ে আমাদের উল্টো দিকের চেয়ারে তিনি বসতে নির্দেশ করলেন। তারপর গম্ভীর কণ্ঠে বললেন, কিসের থেকে নজর সরিয়ে এবার একটু আশেপাশের মানুষগুলোর দিকেও খেয়াল করুন ব্যোমকেশ বাবু। আপনার স্ত্রীর সাথে কথা বলুন, ওনাকে সময় দিন। ভিতরে ভিতরে যে উনি ভীষণ একা হয়ে পড়েছেন। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, কিন্তু মনে রাখবেন, কাছের মানুষের যত্ন, সঙ্গ পাওয়া, খানিকটা একান্ত সময়, এগুলোর থেকে অব্যর্থ ওষুধ কিন্তু এই রোগের আর কিছু নেই। পারলে স্ত্রীকে নিয়ে সব কিছু থেকে দূরে কোথাও ওনার ভালো লাগার জায়গায় কয়েকটা দিন কাটিয়ে আসুন।
হাওয়া বদলও কিন্তু এই সব রোগে খুব তাড়াতাড়ি কাজে দেয়। ব্যোমকেশ দেখলাম অবনত মুখে ডাক্তারবাবুর কথা শুনছে। একজন জাঁদরেল সত্যান্বেষীও যে তার কাছের মানুষের কষ্টের কাছে খুব অসহায় হয়ে পড়ে, সেটা ব্যোমকেশকে দেখেই বুঝতে পারলাম। শেষ 6 মাস একের পর এক কেস নিয়ে ব্যোমকেশ সত্যিই ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিল। বেশিরভাগ দিনই প্রায় মাঝরাতে বাড়িতে ফিরত, আর আমিও ওর সঙ্গেই থাকতাম। বেচারি সত্যবতী সারাদিন একা একা বাড়িতে কাটাতো, ব্যোমকেশের ওপর অভিমান করত। আর সেই অভিমান এতদিন একটু একটু করে জমেই বোধ হয় আজকের এই অবস্থা হয়েছে। আমরা ডাক্তারবাবুকে নমস্কার করে সত্যবতীকে নিয়ে বাড়ি ফিরে এলাম। আমরা এখন দাঁড়িয়ে আছি এয়ারপোর্টের লাগেজ কাউন্টারে। কনভেয়ার বেল্ট বাহিত হয়ে যাত্রীদের ব্যাগপত্র আসছে। এয়ারপোর্টেরই 2 জন স্টাফ মিলিয়ে মিলিয়ে সেসব কিছু এরোপ্লেন থেকে নামা যাত্রীদের হাতে তুলে দিচ্ছে। আমরা 3 জন এই প্রথমবার বিদেশে যাচ্ছি। সেদিন ডাক্তারবাবু যখন হাওয়া বদল করে আসার কথা বললেন, ব্যোমকেশ সেদিন বাড়ি এসেই ঠিক করে নিয়েছিল এতদিন ধরে জমানো টাকার সবটুকু একত্র করে হলেও সব কিছু ছেড়ে, এই শহর ছেড়ে অনেক দূরে কিছুদিন সত্যবতীকে নিয়ে ঘুরে আসবে। বিদেশ ভ্রমণের শখ সত্যবতীর বহুদিনের। আমি অবশ্য যাব না বলেছিলাম, কিন্তু ব্যোমকেশ নাছোড়বান্দা। অবশেষে তাই আমাকেও রাজি হতেই হয়েছিল। তারপর কয়েকদিন ধরে টিকিট ও আর যা যা কিছু ফর্মালিটিস আছে সেই সব কিছু করে আমরা 3 জন আকাশযানে উঠে পড়েছিলাম। সমস্ত কিছুই ব্যোমকেশের খ্যাতি ও চেনা জানার সূত্রে খুব সহজেই হয়ে গিয়েছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবতে ভাবতেই আমাদের লাগেজ নেবার ডাক এসে গিয়েছিল। আমি গিয়ে নিজেদের জিনিসপত্র মিলিয়ে নিয়ে চলে এলাম। তারপর 3 জন মিলে এয়ারপোর্টের বাইরে এসে দাঁড়ালাম। চারপাশে কুয়াশা আবৃত পাহাড় পর্বতে ঘেরা শহরটা দেখে সত্যবতী জোরে একটা নিঃশ্বাস নিল। এখানে পা দিয়েই যে ওর মনটা আগের থেকে অনেকটা হালকা হয়েছে তা ওর মুখের দিকে চাইলেই বোঝা যাচ্ছিল। এয়ারপোর্টের বাইরেই ট্যাক্সি স্ট্যান্ড। আমাদের হোটেল ব্যোমকেশ আগের থেকেই বুক করে রেখেছিল। আমরা একটা ট্যাক্সি ভাড়া করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যেই দেখলাম আকাশ একদম ম্যাজিকের মতোই একেবারে মেঘমুক্ত ঘন নীল। এত গরম করতে শুরু করলো যে আমরা সকলেই শীতের পোশাক খুলে ফেলতে বাধ্য হলাম। সত্যবতী দেখলাম জানলার বাইরের দিকে চেয়ে আছে। রাস্তার দুপাশের ঝাঁ চকচকে বিশাল বিশাল অ্যাপার্টমেন্ট, শপিং মল, অফিস, আদালত ইত্যাদি সবকিছু আমাদের চোখে পড়তে লাগলো। রাস্তা ভর্তি লোকজন, গাড়ি ঘোড়া, কিন্তু সবকিছুই একদম ছবির মতো সুন্দর। গাড়ি থেকে দেখলাম এখানকার বেশিরভাগ মানুষই, সে নারী হোক বা পুরুষ, এক বিশেষ ধরনের কাপড় পরে আছে। পোশাকটা অনেকটা লম্বা কোটের মতো, কিন্তু দেখেই বোঝা যায় বেশ হালকা আর রং বেরঙের কাপড় জুড়ে বানানো হয়েছে। পোশাকটার সাথেই একটা লম্বা তেকোনা টুপি জড়ানো আছে। ড্রাইভারকে জিজ্ঞাসা করে জানলাম স্থানীয় ভাষায় একে নাকি টেরচা বলে। বিশাল তাপপ্রবাহ থেকে বাঁচতে এখানকার লোকজন পোশাকের ওপর এই ধরনের একটা পোশাক পরে। আশেপাশে তাকিয়ে শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ ইত্যাদি সব ধরনের মানুষই আমাদের চোখে পড়ল, তবে বেশিরভাগই আদিবাসী কৃষ্ণাঙ্গ। তাদের সারা শরীরে বিভিন্ন ধরনের অদ্ভুত দর্শন উল্কি কাটা, যা ওই পাতলা পোশাকের ভিতর থেকেও একদম স্পষ্টভাবে দৃশ্যমান। এসব নিয়েই আমি আর ব্যোমকেশ কথা বলছিলাম। মাঝে মধ্যে ড্রাইভারটির কাছ থেকে এখানকার দর্শনীয় সব জায়গা সম্পর্কে ব্যোমকেশ জেনেও নিচ্ছিল। ড্রাইভারটির বয়স এই আন্দাজ 40 কি 45 হবে। স্থানীয় আদিবাসী সম্প্রদায়েরই, নাম হলো হেনরি। কথাবার্তায় বেশ ভালো। বলল ওই আমাদের সবকিছু ঘুরিয়ে দেখাতে পারে। প্রায় বছর 20 ও নাকি এই লাইনেই রয়েছে। আমরা সানন্দে রাজি হলুম, কারণ এখন আবার গাইড খুঁজতে গেলে অন্য নানা রকম সমস্যা হতো। প্রায় 1.25 ঘন্টা বাদে শহরের কোলাহল থেকে বেশ খানিকটা দূরে
আমরা আমাদের হোটেলের সামনে এসে পৌঁছলাম। পাহাড়ের কোলে বানানো বেশ সুন্দর আর ছিমছাম একটা হোটেল। গাড়ি থেকে নেমে আমি আর সত্যবতী চারপাশটা দেখছিলাম। ব্যোমকেশ হেনরির সাথে কালকে কোথায় কোথায় যাবে এবং কখন যাবে এসব বিষয়ে কথা সেরে নিচ্ছিল। আমরা যে হোটেলটার সামনে এসে দাঁড়িয়েছি সেটাকে ঠিক হোটেল বলা চলে না, একটা কাঠের 3 তলা বাড়ি, যার ছাউনিটা ছোট ছোট টালি আর টিন দিয়ে বানানো হয়েছে। বাড়িটার সামনে এক ফালি একটা বাগান মতো করা আছে, যেখানে রং বেরঙের পাহাড়ি ফুল ছোট ছোট টবে করে সাজিয়ে রাখা হয়েছে। ভিতরে ঢোকার দরজার ডান দিক আর বাঁ দিক বরাবর দুটো বাঁশের খুঁটির উপর একটা ফেস্টুন মতো টাঙানো আছে, আর তাতে লেখা আছে হোলি হেভেন গেস্ট হাউস। আমাদের গাড়িটা রাস্তারই একপাশে খানিকটা পাহাড়ি ঢালের জন্য হেলে দাঁড়িয়ে আছে। এরই মধ্যে সকালের সূর্যটা মেঘের আড়ালে হারিয়ে যাওয়ায় পুরো উপত্যকা জুড়ে একটা ছায়া নেমে এসেছে যেন। আমরা রিসেপশন হলে গিয়ে ঢুকলাম। একজন ভদ্রলোক দেখলাম মুখে একটা লম্বা চুরুট নিয়ে বসে আছেন আর মাঝে মধ্যেই ধোঁয়া ছাড়ছেন। দেখেই মনে হলো লোকটিও স্থানীয় কৃষ্ণাঙ্গ। আমাদের দুটো পাশাপাশি ঘর নেওয়া হলো। সমস্ত ফর্মালিটিস সম্পূর্ণ করে আমরা দোতলায় আমাদের রুমে পৌঁছলাম। হোটেলেরই একটা অল্প বয়সী ছেলে এসে আমাদের ব্যাগপত্র দিয়ে গেল আর বলে গেল হাত মুখ ধুয়ে বেলা 12টার মধ্যে এখানকার ডাইনিং হলে গিয়ে পৌঁছাতে হবে। 12টার মধ্যেই নাকি এখানে লাঞ্চ সার্ভ করে দেওয়া হয়। যেহেতু আমরা অনেকটাই লেটে এসে পৌঁছেছি, তাই এই মুহূর্তে আর অন্য কোনো খাবার দেওয়া সম্ভব নয়, একেবারে লাঞ্চ করতে হবে। দোতলার দুপাশে লম্বা টানা ঝুল বারান্দা আছে, আর তার পাশে সারি সারি ঘর, মাঝে একটা করিডর। প্রত্যেকটা ঘরে দুটো করে দরজা আছে, একটা বারান্দার আর একটা করিডরের দিকে। আমি আমার রুমে ঢুকে গেলাম। পাশের ঘর থেকে সত্যবতী আর ব্যোমকেশের মৃদু কথাবার্তার আওয়াজ ভেসে আসছে। মনে মনে ভারী খুশি হলাম। ডাক্তারবাবুর হাওয়া বদলের ওষুধ তাহলে ম্যাজিকের মতোই কাজ দিয়েছে। লাল রং করা কাঠের দরজার বাইরে বেরিয়ে আমি ঝুল বারান্দাটায় এসে দাঁড়ালাম। দেখলাম বারান্দার এক প্রান্তে একটা ঘোরানো সিঁড়ি আছে। সিঁড়িটা সোজা নেমে গিয়ে বাগানে গিয়ে মিশেছে। হোটেল থেকে বেশ কিছুটা দূরে মেইন রোড থেকে কিছুটা নিচে পাহাড়ের গায়ে ঝুলে রয়েছে একটা গ্রাম। ঝুম চাষের জন্য যেমন পাহাড়ের ধাপ কেটে জমি বানানো হয়, ঠিক তেমনই পাহাড়ের গায়ে ধাপ কেটে বানানো হয়েছে একটি ছবির মতো সুন্দর গ্রাম। অনেক নিচে গ্রামের ছোট ছোট বাড়িগুলো এখান থেকেই দেখা যাচ্ছে। বাড়ির দেওয়ালের বাহারি রংগুলো দেখে মনে হচ্ছে পাহাড়ের গায়ে কে যেন নানা রঙের আবির আনমনে ছড়িয়ে দিয়ে গিয়েছে। আমি নির্বিশেষে সেই দিকেই তাকিয়েছিলাম। হঠাৎ ঘোর ভাঙল একটা চাপা খুক খুক কাশির আওয়াজে। দেখলাম বারান্দার শেষ প্রান্তে একজন ভদ্রলোক এক হাতে বাইনোকুলার ধরে আর অন্য হাত মুখে চেপে ধরে কাশি চাপার চেষ্টা করে চলেছেন। কাশির দমকে তার পিঠটা বারবার কেঁপে কেঁপে উঠছে। পোশাক আশাক আর চেহারা দেখে মনে হলো কোনো বাঙালি হয়তো হবেন, হয়তো আমাদেরই মতো হাওয়া বদলের অভিপ্রায়ে এখানে এসেছেন। দেখলুম আমাকে দেখতে পেয়েই সিঁড়ির পাশের ঘরটিতে ভদ্রলোক ব্যস্ত পায়ে ঢুকে গেলেন। এই এক পলকের চোখাচুকিতেই মনে হলো ভদ্রলোককে কোথায় যেন দেখেছি। মনে মনে ভাবলুম ব্যোমকেশকে বলে একদিন গিয়ে ভদ্রলোকের সাথে পরিচয় করে আসব, আর উনি যদি বাঙালি হন তাহলে তো সোনায় সোহাগা। এই বিদেশ বিভুঁইয়ে নিজের দেশের মানুষ দেখলে বড়ই আপন লাগে। হাত মুখ ধুয়ে ব্যোমকেশ, সত্যবতী আর আমি নিচের ডাইনিং হলে এসে পৌঁছলাম। দেখলাম 2-1 বিদেশি ট্যুরিস্ট তাদের লাঞ্চ সারছেন। আমরা গিয়ে জানলার পাশে একটা টেবিলে গিয়ে বসলাম। কিছুক্ষণের মধ্যেই একজন ওয়েটার এসে গরম গরম খাবার দিয়ে গেল। সত্যবতী বলল, ইস, এইসব কাঁচা শাক পাতা খেয়ে কি করে এখানে 15টা দিন কাটাবো কে জানে। এই ঠাকুরপো, জিজ্ঞাসা করো না এখানে বাঙালি খাবার পাওয়া যাবে কিনা।
অনেক জায়গাতেই তো রাখি। আমি কিছু বলতে যাব তার আগেই ব্যোমকেশ বলে উঠল, অজিত, যাও যাও, দেখো এখানে ডাল ভাত পাওয়া যায় কিনা। আরে তোমার বৌঠানকে বোঝাও যে চারপাশে পাহাড় আছে মানে এটা দার্জিলিং নয় যে চাইলে এখানে বাঙালি খাবার দাবারও পাওয়া যাবে। সত্যবতী রাগ দেখিয়ে বলে উঠল, ঠাকুরপো, ওনাকে বারণ করো বলছি এরকম করতে। আমি কিন্তু খাবার ফেলেই উঠে যাব। কত করে বলেছিলাম দুটো মুড়ি অন্তত নিয়ে নি, তা না, এখন ঘাস পাতাচ্ছি বউ। কি দরকার ছিল বাপু একেবারে বিদেশে হাওয়া বদল করতে আসা? আর আমার সত্যর যে বহুদিনের শখ ছিল একবার আকাশ পথে উড়ে দেশের বাইরে ঘুরে আসার, আমি কি আমার সত্যবতীর কোনো ইচ্ছা অপূর্ণ রাখতে পারি? ব্যাস এইটুকুতেই কাজ হলো। সত্যবতী লজ্জা লজ্জা মুখে একবার খালি বলল, দেখ, বলে ওই আধসিদ্ধ খাবারগুলোকেই যেন অমৃত মনে করে খেতে লাগলো। আমি মনে মনে ব্যোমকেশকে বাহবা দিলুম। খাওয়া দাওয়া শেষ করে টেবিল থেকে উঠে সিঙ্কের দিকে এগোতে যাব এমন সময় দেখলাম বারান্দার বাইনোকুলার হাতের সেই ভদ্রলোকটি দাঁড়িয়ে আছেন। সঙ্গে অবশ্য আরো দুজন ভদ্রলোক আছেন, যাদেরকে নন বেঙ্গলি বলেই মনে হলো। ভদ্রলোক ব্যোমকেশের সামনে এসে দাঁড়িয়ে অবাক হয়ে বললেন, আরে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী না? তা আপনি এখানে? আপনার সঙ্গে যে এখানে দেখা হতে পারে তা আমার কল্পনাতীত। চিনতে পারছেন? আরে ডক্টর পাকরেশি যে, আপনাকে না চিনার উপায় আছে? আপনার বিভিন্ন ইনভেনশন চিকিৎসা বিজ্ঞানে যে পরিমাণে আলোড়ন ফেলেছে তা সর্বজন বিদিত। সেদিন একটা সায়েন্স জার্নালে আপনার রিসেন্ট গবেষণার উপর একটা আর্টিকেল পড়লাম। ক্যান্সারের উপর গবেষণায় আপনি তো অনেকটাই এগিয়ে গেছেন, আর আপনি যেই অধমকে চিনতে পেরেছেন এটা আমারই ভাগ্যি ভালো। পাকরাশি বাবু এবার ব্যোমকেশের হাত ধরে বললেন, এইরকম করে বলবেন না। তা কোন রুমে উঠেছেন? আমরা 32 নম্বর রুমে। সন্ধ্যার দিকে আসুন, জমিয়ে গল্পগুজব করা যাবে। সারা জীবন তো মাইক্রোস্কোপে চোখ রেখেই তো গেল। একটা সন্ধ্যা এমন গুণী মানুষের সান্নিধ্য পেলে বড় ভালো লাগবে। আমরা 38 নম্বর আর 39 নম্বর দুটো নিয়েছি। অবশ্যই আড্ডা হবে। আছি এখন দিন 15। যান, খেয়ে নিন। অজিত, একটু জিরিয়ে নাও, বিকেল 5টায় বেরোবো। চারপাশটা একটু ঘুরে দেখে আসবো। আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় গা এলিয়ে দিলুম। সারা দিনের ধকলের পর সহজেই চোখ লেগে এলো। হঠাৎ দরজায় কড়া নাড়ার আওয়াজে আমার ঘুমটা ভাঙলো। ঘড়ির দিকে চেয়ে দেখলুম 5টা বেজে গেছে। দরজায় নিশ্চয়ই ব্যোমকেশ আছে। যাই বলে তাড়াতাড়ি দরজা খুললুম। এ কি ঠাকুরপো, তুমি এখনো তৈরি হওনি? ব্যোমকেশ বলল, এ অজিত, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে এসো, আমরা বাইরেটায় আছি। 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে আমি নিচে নামলুম। ব্যোমকেশ বলল, চলো আশপাশটা একটু ঘুরে আসি। কালকে হেনরিকে বলা আছে ও সকাল সকালই চলে আসবে, তারপর ঘুরতে বেরিয়ে পড়ব। আমরা বেরোতে যাব এমন সময় মেইন গেটের মুখে সকালের সেই ভদ্রলোকের সাথে দেখা হলো। ডক্টর পাকরাশি, সঙ্গে ওনার আরো দুজন সঙ্গী। ডক্টর পাকরাশি ব্যোমকেশকে দেখে বললেন, কি ব্যোমকেশ বাবু, ঘুরতে বেরোচ্ছেন? হ্যাঁ, ওই আর কি, এই একটু আশপাশটা। তা আপনি? কিছু দূরে একটা জঙ্গল আছে, ওখানেই। ডক্টর পাকরাশি, উই আর গেটিং লেট, তাড়াতাড়ি আসুন। ডক্টর পাকরাশিকে থামিয়ে ঘ্যাস ঘ্যাসে গলায় ওনার সঙ্গে থাকা একজন দীর্ঘকায় ব্যক্তি বলে উঠল। লোকটাকে দেখলেই কেমন যেন একটা মনে হয়। ব্যোমকেশ বলল, এই পাকরাশি বাবু, এখন আসি। হ্যাঁ, ফিরে আপনি ঘরে থাকলে অবশ্যই কথা হবে। আমরা বেরিয়ে পড়লুম। প্রায় ঘন্টাখানেক এদিক ওদিক ঘুরে আমরা যখন হোটেলে ফিরলুম তখন রাত 8টা বাজে। পোশাক আশাক পাল্টে আমি আর ব্যোমকেশ বারান্দায় এসে দাঁড়ালুম। ব্যোমকেশ সিগারেটের প্যাকেটটা পকেট থেকে বার করে একটা সিগারেট আমায় দিলে, আর একটা নিজে ধরালে। তারপর দুটো লম্বা শুকটান দিয়ে বলল, এখানকার আবহাওয়া সত্যিই অনবদ্য, যাই বলো না কেন। আর সত্য তো এখনই অর্ধেক সেরে উঠেছে।
দেখো, এখানে যেন আবার কোনো সত্য অনুসন্ধানে জড়িয়ে পড়ো না, তাহলে তোমার সত্য কিন্তু খেপে উঠবে। হ্যাঁ, চলো চলো, তোমার সাথে ডক্টর পাকরাশির আলাপটা করিয়ে আনি। ওই তো 32 নম্বরটা দেখাই যাচ্ছে, আলো জ্বলছে, তার মানে ভেতরেই আছেন নিশ্চয়ই। মহাগুণী মানুষ কিন্তু এই পাকরাশি বাবু, আলাপ করে ভালো লাগবে তোমার। চলো। আমরা দুজনে গিয়ে 32 নম্বর রুমের দরজায় টোকা মারলাম। ভেতর থেকে উত্তর এলো, দরজা খোলা আছে, প্লিজ গেট ইন। আমরা দরজা ঠেলে ভিতরে ঢুকলাম। ডক্টর পাকরাশি আমাদের দেখে উঠে দাঁড়ালেন, তারপর বললেন, আরে ব্যোমকেশ বাবু, আসুন আসুন, বসুন। তা আপনার সঙ্গীটিকে তো ঠিক চিনলাম না। আগে, ইনি অজিত, আমার খুব কাছের বন্ধু। ডক্টর পাকরাশি আমার সাথে করমর্দন করে বললেন, আলাপ হয়ে ভালো লাগলো। তা ব্যোমকেশ বাবুর সঙ্গে একজন ভদ্র মহিলাকেও দেখেছিলাম, মিসেস নাকি? ব্যোমকেশ ঘাড় নেড়ে সম্মতি জানালো। ডক্টর পাকরাশি রুম সার্ভিসে ফোন করে 3টে কফি দিয়ে যেতে বললেন। কিছুক্ষণের মধ্যেই গরম গরম ধোঁয়া ওঠা কফি আমাদের রুমে হাজির হয়ে গেল। আমাদের গল্প একেবারে জমে উঠল। জানা গেল ভদ্রলোক এখানে গবেষণা সংক্রান্ত একটি সিক্রেট মিশনে দিন 7 আগে নাকি এসেছেন। সঙ্গে ওনার আরো 2 বিজ্ঞানী বন্ধু এসেছেন, ডক্টর অগাস্টিন এবং ডক্টর মার্গারেট। দুজনেই ভারতীয় খ্রিস্টান। ওনারা দুজনও এই হোটেলেরই 3 তলায় রয়েছেন। আরও নানা কথাবার্তার মধ্য দিয়ে রাত বাড়তে লাগলো। ঘন্টা 1.5 পরে আমরা ডক্টর পাকরাশির কাছ থেকে বিদায় নিয়ে উঠে পড়লাম। ডিনারের সময় হয়ে গিয়েছে। সত্যবতী বেরিয়ে এসে একটু শুয়েছিল, এতক্ষণে সেও ঘুম থেকে উঠে পড়েছে নিশ্চয়ই। পরের দিন সকাল 8টায় হেনরি গাড়ি নিয়ে হাজির হলো। আমরা রেডি হয়েই ছিলাম। ব্রেকফাস্ট সেরেই আমরা বেরিয়ে পড়লুম। মানতেই হবে, হেনরি দারুণ গাইড। একদিনেই আমাদের অনেকগুলো জায়গা দেখিয়ে দিল। আমরা যখন ফিরলুম তখন সন্ধ্যা হব। হেনরি গাড়ি থেকে নেমে ব্যোমকেশের সাথে কথা বলছিল। হঠাৎ দেখলুম আগের দিনের ডক্টর পাকরাশির সেই বিজ্ঞানী বন্ধুদ্বয়। ওনাদের মধ্যে একজনকে দেখে হেনরি দেখলাম চমকে উঠল। তারপর আমাদের আগামীকাল তৈরি থাকতে বলে তড়িঘড়ি গাড়িতে উঠে বেরিয়ে গেল। ব্যাপারটা একটু অদ্ভুত লাগলেও আমরা খুব একটা আমল দিলাম না। এরপর 5 দিন আমরা প্রচুর ঘুরলাম। খাবার সমস্যাটুকু বাদ দিলে সত্যবতীর এখন খুশির অন্ত নেই। সারাদিন ঘুরছে, পছন্দের ছোটখাটো ঘর সাজানোর জিনিসপত্র কিনছে, কল কল করে কথা বলছে, ব্যোমকেশের সাথে খুনসুটি করছে। আগের বৌঠানকে ফিরে পেয়ে আমরাও ভীষণ খুশি। 6 নম্বর দিনে আমরা তাড়াতাড়ি ডিনার সেরে শুয়ে পড়েছিলাম। হঠাৎ একটা ঝনঝন করে কাঁচ ভাঙার শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। ঘড়িতে তখন রাত 1টা বাজে। দরজা খুলে বাইরে বেরিয়ে দেখলাম ব্যোমকেশও বেরিয়েছে। ব্যোমকেশ ওর চশমাটা পড়তে পড়তে বলল, আওয়াজটা কোথা থেকে এলো বলো তো অজিত? বারান্দার দিকের ঘোরানো সিঁড়ির কাছ থেকে মনে হলো। চলো দেখি। আমরা বারান্দার সিঁড়ির দিকে এগোতে যাব এমন সময় দেখলাম পড়িমড়ি করে ডক্টর পাকরাশি আমাদের দিকে ছুটে আসছেন। আমরা দৌড়ে গিয়ে ওনাকে ধরলাম। ব্যোমকেশ ওনাকে ধরে নিয়ে গিয়ে ওনার ঘরে বসালো। ওনার ঘরে গিয়ে দেখলাম বিছানার ঠিক মাথার দিকের জানলাটা, যেটা বারান্দামুখী, সেটার কাঁচ টুকরো টুকরো হয়ে মেঝেতে পড়ে আছে। ব্যোমকেশ ডক্টর পাকরাশিকে 1 গ্লাস জল দিল। উনি এক নিঃশ্বাসে চুমুক দিয়ে সবটুকু জল শেষ করে বললেন, আমি তখন বিছানায় ঠেস দিয়ে একটা জার্নাল পড়ছিলাম। হঠাৎ করে একটা ঝনঝন শব্দ আর একটা কাগজে মোড়া ঢিল আমার গায়ে এসে লাগলো। আমি সেটাকে তুলে নিয়ে দেখলাম কাগজে লেখা লিভ অর ডাই। এসব দেখে আমি ভীষণ ভয় পেয়ে কি করব যখন ঠিক করে উঠতে পারছিলাম না, তখন আপনাদের কথা মনে হলো। দরজা খুলে দৌড়ে আপনাদের কাছে যাচ্ছিলাম। তারপর দেখলাম আপনারাও আওয়াজ পেয়ে বেরিয়ে এদিকেই আসছেন। ব্যোমকেশবাবু, আমাকে কেউ মারতে চায়। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে। ব্যোমকেশবাবু, আমাকে প্লিজ বাঁচান। একমাত্র আপনিই পারেন আমাকে বাঁচাতে। প্লিজ ব্যোমকেশবাবু। এই পর্যন্ত বলে উত্তেজনা আর ভয়ে ডক্টর পাকরাশি হাঁপাতে লাগলেন।
ব্যোমকেশ বলল, শান্ত হন পাকরাশি বাবু, আপনি আগে শান্ত হন। অজিত, তুমি পাকরাশি বাবুর কাছে একটু থাকো, আমি বাইরেটা একটু দেখে আসি। সাবধানে যেও, চারপাশে কাঁচের টুকরো ছড়িয়ে আছে। বলে ব্যোমকেশ কাঁচের টুকরোগুলোকে ডিঙিয়ে সাবধানে পা ফেলে বারান্দায় চলে গেল। ঘরের ভিতরের ভাঙা জানলা থেকে দেখলাম ব্যোমকেশ পুরো বারান্দাটা একবার পর্যবেক্ষণ করে সিঁড়ি বেয়ে সোজা বাগানে নেমে গেল। তারপর কিছুক্ষণ পরেই আবার ফিরে এসে বলল, রুম সার্ভিসে বলে এসেছি, ওরা এসে এখনই সব পরিষ্কার করে নিয়ে যাচ্ছে। ম্যানেজার আজকে হোটেলে নেই, কালকে ওর সাথে কথা বলা যাবে। অজিত, আমার মনে হয় না যে আজকে রাত্রে আর কিছু হতে পারে। কিছুক্ষণের মধ্যেই রুম সার্ভিসের একটি ছেলে এসে ভাঙা কাঁচের টুকরোগুলো পরিষ্কার করে দিয়ে গেল। আমরা ডক্টর পাগরাশিকে আশ্বস্ত করে আমাদের নিজেদের ঘরে ফিরে এলাম। পরের দিন আর সকাল সকাল বেরোতে পারলাম না। আগের রাতের ব্যাপারটা একটু খতিয়ে দেখার জন্য ব্যোমকেশ হোটেল থেকেই ফোন করে কার এজেন্সিতে হেনরিকে খবর পাঠালো যেন সকাল 10টা নাগাদ আসে। সকাল 7টা নাগাদ আমরা ডাইনিং হলে ব্রেকফাস্ট করার জন্য নামলাম। দেখলাম ডক্টর পাকরাশি এবং তার 2 সতীর্থ আগের থেকেই টেবিলে বসে আছেন। এক রাতের মধ্যেই ডক্টর পাকরাশির চোখের তলায় কালি পড়ে গেছে। এই কদিনে যতবার ভদ্রলোকের সাথে দেখা হয়েছে ততবারই ওনার মুখে হাসি দেখেছি, কিন্তু আজ ভদ্রলোকের শুকিয়ে যাওয়া মুখটা দেখে আমার ভারী মায়া হলো। ব্যোমকেশকে দেখতে পেয়ে ভদ্রলোক মনে হয় একটু আশ্বস্ত হলেন। তিনি বললেন, আসুন ব্যোমকেশ বাবু, অগাস্টিন গেছে ম্যানেজারকে ডাকতে। সত্যবতী আজকে ব্রেকফাস্ট করবে না বলেছিল, তাই আমি আর ব্যোমকেশই আজকে ব্রেকফাস্ট করতে নেমেছিলাম। আমরা দুজনে ডক্টর পাগরাশিদের টেবিলের উল্টো দিকে টেবিলটায় বসলাম। কিছুক্ষণ বাদেই দেখলাম সেই ঘ্যাস ঘ্যাসে গলার আওয়াজের ভদ্রলোক, কি যেন ডক্টর অগাস্টিন না কি যেন, উনি ম্যানেজার ভদ্রলোককে ধমকাতে চমকাতে নিয়ে আমাদের এদিকেই আসছেন। এই হলো লোকটার এক দোষ, ওর গলার স্বর শুনলেই এরকম একটা সরীসৃপের মতো শীতল অনুভূতি হয়। ম্যানেজার বাবু এসে কালকের ঘটনার জন্য ডক্টর পাকরাশির কাছে ক্ষমা চাইলেন। তিনি বললেন, স্যার, এত নিরাপত্তা রক্ষী প্রত্যেকটা জায়গায়, তা সত্ত্বেও কী করে এমনটা হতে পারে আমি ঠিক ভাবতে পারছি না। নিরাপত্তার দিকটায় স্যার আমি আরও কড়া নজর দেব, আপনি চিন্তা করবেন না। আশা করি আর এরকম ঘটনা কোনোদিনও ঘটবে না। ব্যোমকেশ ম্যানেজারকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আগের রাতে 1টা নাগাদ মেন গেটে যে গার্ডে ছিল তাকে একটু ডেকে পাঠান। আগে রাত 1টা নাগাদ আমাদের গার্ডদের ডিউটি শিফট হয়। সন্ধ্যা 7টা থেকে যে প্রহরায় থাকে সে 1টা নাগাদ বাড়ি চলে যায়। সেকেন্ড শিফট যার থাকে সে 1টা 5 নাগাদ জয়েন করে যায়। আচ্ছা, তার মানে 1টা থেকে 1টা 5 পর্যন্ত মেন গেট অরক্ষিত ছিল। তার মানে এই ভাগেই কেউ। ঠিক আছে, ঠিক আছে, আপনি যান আর দেখবেন এরপর থেকে সেকেন্ড শিফটের গার্ড এলেই তবেই যেন ফার্স্ট শিফটের গার্ড বাড়ি যায়, তার আগে নয়। ঠিক আছে? ডক্টর পাকরাশি কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই আবার ডক্টর অগাস্টিন তাকে থামিয়ে দিয়ে বললে, পাকরাশি, ছেলে মানুষই করো না। এসব উড়ো চিঠিতে তুমি কবে থেকে ভয় পেতে শুরু করলে? প্লিজ স্টপ প্যানিকিং, এসব কিছু হবে না। চলো চলো, এখন চলো, আমাদের ল্যাবে যাওয়ার সময় হয়ে গেছে। বলে প্রায় টানতে টানতে ডক্টর পাকরাশিকে নিয়ে চলে গেলেন। ডক্টর মার্গারেটও ওনাদের অনুসরণ করলেন। ব্যোমকেশ চোয়াল শক্ত করে কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে থেকে বলল, চলো অজিত, গিয়ে তৈরি হয়নি, বেরোতে হবে। আমরা বেরিয়ে পড়লাম। সেদিন হেনরি আমাদের সমুদ্র দেখালো। এই জায়গাটা বড় অদ্ভুত। এখানে যেমন বিশাল ঘন জঙ্গল আছে, তেমনি আবার বিশাল বিশাল সব পাহাড়, খরস্রোতা নদী, আবার উত্তাল সমুদ্রও আছে। এমন সহাবস্থান চট করে চোখে পড়ে না। সমুদ্রের পাড়ে ঝিনুকের তৈরি সুন্দর সুন্দর সব মালা বিক্রি হচ্ছিল। ব্যোমকেশ পছন্দ করে একটা মালা কিনে সত্যবতীকে পরিয়ে দিল। আজও আমাদের হোটেলে ফিরতে প্রায় রাত্রি 7:30 বেজে গেল। এখন চারপাশে বেশ ঠান্ডা। এখানকার আবহাওয়া এরকমই, দিনের বেলা ঠিক যতটা গরম, রাতে ঠিক ততটাই ঠান্ডা।
দিনের বেলা তাপমাত্রা প্রায় 40 ছুঁই ছুঁই, আবার রাতে সেই তাপমাত্রাই 6 ডিগ্রিতে নেমে যায়। হেনরি তো বলেছিল কখনো কখনো নাকি তুষারপাতও হয়। আজও সেরকমই একটা রাত মনে হচ্ছে। আমরা কাঁপতে কাঁপতে হোটেলের রুমে ঢুকে গেলুম। ঢোকার মুখে দেখলুম কয়েকজন ট্যুরিস্ট লনে আগুন জ্বালিয়ে তাদের শরীর গরম করছে। আমরা তাড়াতাড়ি ডিনার সেরে নিজের নিজের রুমে গিয়ে কম্বলের তলায় সেঁধলুম। সারাদিন ধরে ঘুরে বেড়ানোর ক্লান্তিতে আমার খুব তাড়াতাড়ি চোখ লেগে এলো। আবার হঠাৎ মাঝরাতে কাঁচ ভাঙার শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। ঘড়িতে তখন দেখলাম ঠিক রাত 1টা বাজে। আমি উঠে দরজা খোলার আগেই দেখলাম একটা পায়ের আওয়াজ দুদ্দার শব্দ করে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। ঠিক তার পিছু পিছু আরেকটা পায়ের শব্দ দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে তারপর কোথায় যেন মিলিয়ে গেল। বারান্দার দিকের দরজা খুলতেই ইমেল হাওয়ায় আমার প্রায় দাঁত কপাটি লেগে যাওয়ার জোগাড় হলো। আমি ডক্টর পাকরাশির ঘরে গিয়ে দেখলাম সেই একই আগের রাতের দৃশ্য। কাঁচের টুকরোগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়ে আছে। একটা কাঁচের টুকরো এসে ডক্টর পাকরাশির হাতে গেঁথেছে। উনি দরজার পাশে দাঁড়িয়ে কাঁপছেন। কিছুক্ষণের মধ্যেই ব্যোমকেশ এলো। একটুর জন্য হাত ফসকে গেল, তবে চিন্তা নেই, পাখি খুব শিগগিরই ধরা পড়বে। একটা ক্লু পেয়েছি, কিন্তু তার আগে আপনাকে যে সবটুকু খুলে। হে কি ডক্টর, আপনার হাতটা তো অনেকটা কেটে গেছে। এ বাবা, এখনই ফার্স্ট এড করতে হবে। হে অজিত, যাও সত্যকে বলো ফার্স্ট এড বক্সটা নিয়ে আসতে। সত্যবতী এসে ফার্স্ট এড করে দিয়ে তারপর নিজের ঘরে চলে গেল। ডক্টর পাকরাশি এরপর বলতে শুরু করলেন, আজ থেকে বছর 7 আগে ভারত থেকে একজন বিজ্ঞানী এই দেশে আসেন এক সিক্রেট মিশন নিয়ে। ওনার নাম ছিল ডক্টর রাসেল। ওনার পিতামহ ছিলেন একজন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ। তিনি ভারতেই এক ঐতিহাসিক স্থানে খনন কার্য চালাতে গিয়ে একটা চামড়ার বটুয়া আবিষ্কার করেন, যেটার মধ্যে তিনি 2টো কাগজের মতো টুকরো উদ্ধার করেন, যার মধ্যে একটা নকশা ছিল আর একটা অজানা ভাষায় 1 লাইন কিছু লেখা ছিল, যেটা তিনি সেই সময় সরকারের হাতে তুলে দেননি। তবে অনেক চেষ্টা করেও তিনি সেই লিপির পাঠোদ্ধার করতে পারেননি। পরবর্তীকালে তার পুত্র, যিনিও একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন, তিনি সেই লিপির পাঠোদ্ধার করতে পেরেছিলেন। নকশাটা ছিল এই দেশেরই কোনো এক গুপ্ত গুহার, আর অন্য একটি কাগজে লেখা ছিল কোনো এক মারণ ব্যাধি নিরাময়ক ওষুধ বানানোর ফর্মুলা। উনি অনুমান করেছিলেন ওই নকশা ধরে এগোলেই খোঁজ পাওয়া যাবে এমন কোনো জিনিসের যা কোনো মারণ ব্যাধির অব্যর্থ ঔষধি বানাতে কাজে লাগে। তবে তিনি এই মহৌষধির অভিযানে যেতে পারেননি। তার আগেই তার মৃত্যু হয়। পিতামহ ও পিতার অপূর্ণ কাজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ডক্টর রাসেল। তিনি এদেশে আসেন এবং এই হোটেলে এই রুমে থেকেই তার অভিযান চালাতে শুরু করেন। জানা যায় এখানকার বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়ে স্থানীয় আদিবাসীদের জিজ্ঞাসাবাদ করে তিনি পৌঁছে যান সেই গুহায়। সেই গুহার পাশেই বইতে থাকা এক খরস্রোতা নদী। প্রতি বছর আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যবর্তী সময় সেই নদী পরিণত হয় রক্ত নদীতে। সেই রক্ত নদীর পাশেই আছে এক গুহা। সেই খরস্রোতা রক্ত নদীর স্রোত বারবার সেই গুহায় আছড়ে পড়ায় গুহার পাথরের ক্ষয় হতে থাকে। আর ওই সময়ে ওই গুহার গায়ে জেগে ওঠে এক উদ্ভিদ। সেই উদ্ভিদের ফুল ব্যবহার করেই উদ্ধার হওয়া লিপির ফর্মুলা অনুযায়ী বানানো যায় মারণ ব্যাধির ঔষধি। ডক্টর রাসেল সফল হয়েছিলেন সেই ঔষধি বানানোয়। ওই ফুলের নাম দিয়েছিলেন রেড ব্লাড ফ্লাওয়ার। তিনি একটি ডকুমেন্টারি বানাচ্ছিলেন, কিন্তু এই সব হদিশ ও সেই ফর্মুলা ভারত সরকারের হাতে তুলে দেওয়ার আগেই রহস্যজনকভাবে এই হোটেল রুমেই তার মৃত্যু হয়। পোস্টমর্টেমেও ওনার মৃত্যুর কোনো ভ্যালিড রিজন কিন্তু পাওয়া যায়নি। আর তার মৃত্যুর সাথেই হারিয়ে যায় সেই রেড ব্লাড ফ্লাওয়ারের রহস্য। তবে তার সেই ডকুমেন্টারিটি উদ্ধার হয়েছিল, যার থেকে এত তথ্য জানা যায়। কিন্তু হাজার হাজার বছরেও বিনষ্ট না হওয়া সেই লিপি দুটির খোঁজ পাওয়া যায়নি। ওনার মৃত্যুকেও ওনার সতীর্থরা স্বাভাবিক মৃত্যু বলে মানতে নারাজ। এতটা বলে একটু থামেন ডক্টর পাকরাশি। তারপর একটু দম নিয়ে তিনি আবার বলতে শুরু করেন,
কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন তো ব্যোমকেশবাবু, বছর 3 আগে একজন বিজ্ঞানী আসেন এখানে ডক্টর রাসেলের আবিষ্কৃত সেই রেড ব্লাড ফ্লাওয়ারের খোঁজে। সরকার এই রুম সিল করে দিয়েছিলেন, কিন্তু সরকারি পারমিশন নিয়ে এই রুমেই থাকা শুরু করেন তিনি। কিন্তু রহস্যজনকভাবে তিনিও এই রুমে মারা যান। কিন্তু আমি এইবারে এই অভিযানে কোনো রকম সরকারি সহায়তা পাইনি। এই রুম রীতিমতো সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয় সেই দ্বিতীয় মৃত্যুর পর। সরকার 2টো মৃত্যুর কারণ উদ্ধার করতে না পারলেও নিছক কাকতালীয় বলে উড়িয়ে দেয়নি। সরকারের সন্দেহ হয় যে কোনো ব্যক্তি বা দল হয়তো সেই ফর্মুলার লোভে হত্যা করছে বিজ্ঞানীদের, কিন্তু প্রমাণের অভাবে এই নিয়ে বেশি দিন তদন্ত করা যায়নি। আমাকে ম্যানেজারকে ঘুষ দিয়ে এই রুমে থাকার ব্যবস্থা করতে হয়েছে। আমার 2 সঙ্গীও আমার এই গোপন অভিযানের কথা জানে না। তারা জানে না আমরা একটা অন্য মিশনে। আমি যে সেই গুহার খোঁজ পেয়েছি মিস্টার বক্সি, তবে কি এবার আমার বলি হঠাৎ মেঝেতে ডক্টর পাকরাশি ঢলে পড়েন। ঘটনার আকস্মিকতায় আমি আর ব্যোমকেশ একেবারে হতভম্ব হয়ে যাই। মুহূর্তের বিহ্বলতা কাটিয়ে ব্যোমকেশ ডক্টর পাকরাশির নাড়ি চেক করতে যায়। ব্যোমকেশ, ডক্টর পাকরাশির কি হলো? ডাক্তারকে খবর দেব? আমি জিজ্ঞেস করি ব্যোমকেশকে। ব্যোমকেশ খলিত কণ্ঠে বলে, পুলিশকেও খবর দিতে হবে অজিত, কারণ উনি আর বেঁচে নেই। পরের দিনটা আমাদের ভীষণ ব্যস্ততার সঙ্গে কাটে। এখানকার পুলিশ এসে বডিটাকে পোস্টমর্টেমে নিয়ে যায়। তবে একইভাবে পোস্টমর্টেমে ডক্টর পাকরাশির মৃত্যুটাকেও স্বাভাবিক মৃত্যু বলা হয়। রুটিন মাফিক এনকোয়ারি হয়। তবে ব্যোমকেশ এই মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলে মানতে নারাজ। আমরা ডক্টর পাকরাশির মৃত্যুর পূর্বে ওনার মুখ থেকে যা কিছু শুনেছি তাতে অন্তত এই মৃত্যুটাকে স্বাভাবিক মৃত্যু বলে উড়িয়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ব্যোমকেশ আমাদের দেশের পুলিশ ও গোয়েন্দা দফতরের সাথে যোগাযোগ করেছে। এখন ভারত সরকার এই কেসটাকে নিজের দায়িত্বে নিয়েছেন, আর তার জন্য তারা দেশ থেকে 2জন পুলিশ অফিসারকে পাঠাচ্ছেন যারা ব্যোমকেশের খুবই পরিচিত। ডক্টর পাকরাশির 2 সতীর্থকেও পুলিশের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। ব্যোমকেশের তৎপরতায় এত কিছু হওয়ায় ওনারা ব্যোমকেশের উপর বেজায় চটে রয়েছেন, তা ওনাদের আচরণ দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে ব্যোমকেশ এই কেসে নামার আগে সত্যবতীর কাছে অনুমতি চেয়ে নিয়েছে, কারণ এদেশে আসার আগে সত্যবতীকে সে কথা দিয়েছিল যে এই কদিন সে কোনো রকম কেসে জড়াবে না, কিন্তু এই ঢেকি স্বর্গে গেলেও ঠিক ধান ভাঙবে। তবে বৌঠান বলেছেন, আমাকে তুমি আর লজ্জা দিও না। একজন মানুষের জন্য কাজ করতে গিয়ে মারা গেলেন, তার মৃত্যু রহস্য উদ্ঘাটন করা তো সত্যান্বেষী হিসাবে তোমার কর্তব্য। এ ব্যোমকেশের যোগ্য সহধর্মিনীর মতোই কথা বটে। তাই ব্যোমকেশ পুরো দমে ডক্টর পাকরাশির মৃত্যু রহস্য খুঁজে বের করতে লেগে পড়েছে। তার দৃঢ় ধারণা ওই 32 নম্বর রুমের 3টে মৃত্যুই কোনো একটা সূত্রে গাঁথা আছে। পরের দিনই 2জন অফিসার এদেশে এসে পৌঁছেছেন। একজন অফিসার হলেন ঋষিকেশ ব্যানার্জি, অপরজন সৌরিশ রায়। দুজনেই ব্যোমকেশের সুপরিচিত। অফিসার ব্যানার্জি এসে বললেন, কি ব্যোমকেশ বাবু, তদন্ত কদ্দূর? আপনি থাকতে আমরা এখানে বাহুল্য মাত্র। কি বলেন অজিত বাবু? হ্যাঁ? ব্যোমকেশ হেসে বলে, আরে না না, তদন্ত করবেন তো আপনারাই। তবে আমার জানা কিছু কথা আমি আপনাদের জানিয়ে যেতে চাই, হয়তো তদন্তে আপনাদের কিছু সাহায্য হতে পারে। ডক্টর পাকরাশির মৃত্যুর আগের দিন থেকে উনি ঠিক রাত 1টায় একটা থ্রেট লেটার পাচ্ছিলেন, যাতে লেখা ছিল লিভ অর ডাই। আমি নিশ্চিত এই লেটার যে ছুঁড়েছিল সে এই হোটেলেই আছে এখনো। প্রথমেই তাকে খুঁজে বার করা দরকার। সে কিভাবে জানলো পাকরাশিবাবু মারা যেতে চলেছেন, আর সেই কি মৃত্যুর জন্য দায়ী? আর যদি সেই আততায়ী হয় তবে জানতে হবে যে সে কেন হত্যা করলো ডক্টর পাকরাশিকে, আর কিভাবেই বা হত্যা করলো। আপনি এক কাজ করুন, আপনি এই হোটেলের সমস্ত লোকজনকে ইনক্লুডিং বোর্ডার, স্টাফ, সকলকে ডাইনিং হলে ডেকে পাঠান। আমি সকলকে জিজ্ঞাসাবাদ করতে চাই।
ব্যোমকেশের কথা মতো সকলকে ডাইনিং হলে ডেকে পাঠানো হলো। ডাইনিং এর পাশের এক রুমে এক এক করে সকলের জিজ্ঞাসাবাদও ব্যোমকেশ ও অফিসার ব্যানার্জি শুরু করলেন। প্রায় ঘন্টা তিনেক বাদে জিজ্ঞাসাবাদ শেষ হলে সকলে যে যার কাজে চলে যাওয়ার পর ব্যোমকেশ বলল, আপনারা যান, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। আর অজিত, হেনরিকে বলা আছে তুমি আর বৌঠান গিয়ে আজকে ঘুরে এসো। আমি এক প্রকার নিমরাজি হয়ে চলে এলাম, কারণ কিছুদিন আগে পর্যন্ত বৌঠানের যা মনের অবস্থা ছিল তাতে এইসব খুন তদন্ত এসবের মধ্যে থাকলে ওর শরীর খারাপ হতে পারে। আমি রেডি হয়ে বেরোতে যাব, এমন সময় দেখি ব্যোমকেশ হন্তদন্ত হয়ে ঢুকছে, হাতে একটা পলিথিন ব্যাগ। কি ব্যাপার জিজ্ঞেস করাতে ব্যোমকেশ বলল, যা ভেবেছিলাম তাই অজিত, পাখি প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিল, সেই প্রমাণ এখন আমার হাতে। তবে এই বেলাটা অপেক্ষা করি, বুঝলে, দেখি সে হটকারিতা করে আর কোনো ভুল করে কিনা। সেদিন বেরিয়ে আসার পর ব্যোমকেশের কথা মতো ব্যোমকেশ, আমি আর দুই অফিসার সোজা গিয়ে ঢুকি স্টাফ কোয়ার্টারে। এই হোটেলের স্টাফ কোয়ার্টারটা একটা বড় হল রুমের মতো। এখানেই হোটেলের 6 জন স্টাফ থাকে। ব্যোমকেশ ভিতরে গিয়ে তাদের মধ্যে একজন স্টাফকে দেখিয়ে বলল, অফিসার ব্যানার্জি, অ্যারেস্ট করুন একে। এই ডক্টর পাকরেশিকে থ্রেট লেটার ছুটতেন। লোকটা ভয় পালাতে যায়, কিন্তু অফিসাররা লোকটাকে সঙ্গে সঙ্গে ধরে ফেলে। এরপর লোকটাকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। ব্যোমকেশ লোকটাকে প্রশ্ন করে, বলুন, ডক্টর পাকরাশিকে কিভাবে মারলেন? লোকটা প্রায় কেঁদে ফেলে বলল, বিশ্বাস করুন স্যার, আমি এবারে ওনাকে মারতে চাইনি, আমি তো ওনাকে বাঁচাতেই চেয়েছিলাম। আর তাই তো দুদিন ওনাকে চিঠি দিয়ে আমি এখান থেকে চলে যেতে সাবধান করেছিলাম। কিন্তু আপনি কি করে জানলেন যে ওনার উপর হামলা হতে পারে? কারণ আগের দুবার। বলুন, আগের দুবার কি? বিশ্বাস করুন স্যার, আমি যা করার সব না জেনে করেছি, আর তার শাস্তিও আমার সর্বশক্তিমান দিয়েছেন। আমার বউ মেয়েকে আমি সেই পাপেই হারিয়েছি, আর আজও সেই কারণেই আমার এক পায়ে কোনো বল নেই। এসব খবর আমার জানা আছে, যেটা জানা নেই সেটা বলুন। বছর 7 আগে যখন প্রথম এখানে এক বিজ্ঞানী আসেন, তখন এক রাতে মুখ ঢেকে একজন লোক আসেন আমার কাছে। একটা কাগজে মুড়ে একটা পাউডার দিয়ে বলেন, ওই পাউডারটা ওই বিজ্ঞানী বাবুর খাবারে মিশিয়ে দিতে হবে। তার বদলে উনি আমাকে অনেক টাকা দেন। আমি গরিব মানুষ, টাকার লোভে আমিও তখন বুঝিনি। আর তার পরের বারও লোভে পড়ে এরপর দুহাত দিয়ে মুখ ঢেকে লোকটা ডুকরে কেঁদে ওঠে। ব্যোমকেশ বলল, আপনি লোকটিকে দেখলে চিনতে পারবেন? না স্যার, লোকটির পুরো মুখটা তো ঢাকা ছিল, তবে লোকটার কণ্ঠস্বরটা না একটু অন্যরকম ছিল। আমার স্পষ্ট মনে আছে স্যার, লোকটা কেমন যেন একটা মেয়েলি কণ্ঠস্বরে কথা বলছিল। স্ট্রেঞ্জ। ব্যোমকেশের ভ্রু দুটো দেখলাম কুঁচকে উঠল। তারপর ব্যোমকেশ অফিসারদের বলল, সব এই লোকটিকে হেফাজতে নিন অফিসার। হ্যাঁ, আর আমি না বলা পর্যন্ত ছাড়বেন না। সেদিন সন্ধেতে আমরা লনে বসে চা খাচ্ছিলাম। আমি ব্যোমকেশকে বললাম, আচ্ছা ব্যোমকেশ, আমার একটা কথা বলো তো, তুমি কি করে জানলে যে এই লোকটাই আসল কালপ্রিট? ব্যোমকেশ চায়ে একটা লম্বা চুমুক দিয়ে তারপর বলল, না হে অজিত, এই আসল কালপিট নয়, এই তো কেবল পড়ে। যেদিন ডক্টর পাকরাশিকে হত্যা করা হয়েছিল, সে রাতে যখন হোটেলের এই লোকটা কাঁচ ভেঙে ওই চিরকুটটা ভেতরে পাঠাচ্ছিল, আমি ওর পিছু নিয়েছিলাম, কিন্তু সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নেমে গিয়ে আমি আর লোকটাকে দেখতেই পাইনি। লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। ফিরে আসছিলাম, হঠাৎ মনে হলো সেদিন সন্ধ্যায় খুব ঠান্ডা পড়ার জন্য এই হোটেলেরই কিছু বোর্ডার এদিক ওদিক ইতস্তত আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছিল। আগুন নিভে যাওয়ার পর তার ছাই এদিক ওদিক পড়েছিল। যদি কোনো জুতোর ছাপ পাওয়া যায়, সে আশাতেই আমি টর্চ জ্বালিয়ে
সিঁড়ির আশেপাশে খুঁজে দেখছিলাম, ঠিক তখনই এখানে এক বিশেষ ধরনের জুতোর ছাপ দেখতে পাই, যেটাকে বলে অর্থোপেডিক শু। এই জুতোর গঠনগুলো একটু আলাদা ধরনের হয়। সাধারণত যাদের পায়ে কোনো সমস্যা আছে বা শরীরের অন্য কোনো সমস্যার জন্য হাঁটতে অসুবিধা হয়, তারাই এই ধরনের জুতো পরে আর কি। কেন জানি না আমার বারবার মনে হচ্ছিল এই হোটেলেরই কেউ এর সাথে জড়িত। কারণ ভেবে দেখো অজিত, প্রথম দিন রাত 1টা থেকে 1:05 পর্যন্ত মেন গেটে ডিউটি শিফটিং এর কারণে অরক্ষিত থাকলেও পরের দিন তো তা ছিল না। তবে পাহারাদারদের নজর এড়িয়ে বাইরের কেউ ভেতরে ঢুকে কি করে এই কাজ করতে পারে? আমি তাই সেদিন সকলকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিলাম, কিন্তু আশ্চর্যজনকভাবে কারো হাঁটাচলার মধ্যেই কোনো অস্বাভাবিকতা দেখতে পাইনি। কিন্তু হোটেলের স্টাফদের বয়ান অনুযায়ী আমি জানতে পেরেছিলাম এই হোটেলের নিয়ম অনুসারে প্রত্যেক স্টাফ পালা করে বাজার করে, শুধুমাত্র ওই লোকটি বাদে। কারণ লোকটি নাকি বেশি হাঁটাচলা করতেই পারেন না, বেশি হাঁটলে তার সমস্যা হয়। আর এতগুলো বোর্ডারের পছন্দ অনুযায়ী নানান ধরনের খাবারের জন্য বাজার করতে হলে তো বেশ ভালো মতোই ঘোরাঘুরি করতে হয়ে থাকে, তাই সে চায় না বাজার করতে। ঠিক তখনই ব্যাপারটা আমার কাছে স্পষ্ট হয়ে যায়। আমি বুঝতে পারি যে আমি যে সন্দেহ করছি সেটা লোকটা বুঝে গেছে, তাই যতটা সম্ভব স্বাভাবিকভাবেই হাঁটাচলা করছে, অন্তত আমার সামনে। অর্থোপেডিক শুটাও আসে পরেনি। আমি লুকিয়ে ওই স্টাফের জিনিসপত্র তল্লাশি করি, কিন্তু কিছুই পাই না। পরে নজর যায় ওই হল রুমেরই জানলার দিকে। জানলা দিয়ে নিচে তাকিয়ে দেখি জানলার নিচের ঝোপঝাড়ের এক অংশ একটু নুয়ে পড়েছে। সাধারণত ভারী কিছু ওপর থেকে পড়লেই এরকম ভাবে গাছপালা নুয়ে পড়ে আর কি। নিচে গিয়ে দেখি আমার সন্দেহই ঠিক, একজোড়া অর্থোপেডিক শু ওখানেই পড়ে আছে, যার সোলে ছাইয়ের ট্রেসও পাওয়া গেছে। যাই হোক ব্যানার্জি, আপনাকে এখনই আমার একটা কাজ করে দিতে হবে। এই হোটেলে 7 বছর আগে যে কদিন ওই বিজ্ঞানী ডক্টর রাসেল ছিলেন, সেই কদিনে এই হোটেলের ল্যান্ড ফোনের কল রেকর্ডটা আমাকে একটু বের করে এনে দিতে হবে। সে হয়ে যাবে ব্যোমকেশ বাবু, আমায় খালি আজকের রাতটা সময় দিন, ব্যানার্জি বাবু বলেন। পরের দিন সকালবেলা সৌরিশবাবু এসে কল রেকর্ডটা ব্যোমকেশের হাতে দেয়। ব্যোমকেশ মনোযোগ সহকারে সেটাকে দেখতে থাকে। তারপর খানিক বাদেই আপন মনে বলতে থাকে, স্ট্রেঞ্জ, বাঙালি বিজ্ঞানী, ডেটটা একটু আসছে বলে ব্যোমকেশ সোজা রিসেপশনের দিকে এগিয়ে যায়। আমিও ব্যোমকেশের পিছু নিই। দেখি ও গিয়ে টেলিফোন কানে নিয়ে কার যেন একটা নম্বর ডায়াল করছে। হ্যালো, হ্যাঁ, হেনরিকে একটু পাঠিয়ে দেবেন। হোটেল হোলি হেভেন। কিছুক্ষণ বাদে হেনরি এলে ব্যোমকেশ একাই ওর গাড়িতে করে কোথায় যেন বেরিয়ে যায়। সেদিন ব্যোমকেশ যখন ফেরে তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। সারাদিনের ধকলে ওর চেহারা তখন একেবারে বিধ্বস্ত। এসেই দুজন অফিসারকে ডেকে বলে, অফিসার, এখনই ডক্টর অগাস্টিন আর ডক্টর মার্গারেটের এখানকার পার্সোনাল ল্যাবে আমাদেরকে যেতে হবে। অনেক প্রশ্নের উত্তর এখনো মিলছে না, তবে দেখবেন এ কথা যেন কাকপক্ষীতেও টের না পায়। রাত তখন প্রায় 9:30 বাজে। আমরা চারজনে ডক্টর অগাস্টিন আর ডক্টর মার্গারেটের ল্যাবের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ওখানে গিয়ে ব্যোমকেশ বেশ কিছুক্ষণ তল্লাশি করার পর একটা এভিডেন্স ব্যাগে কিছু হোয়াইট পাউডারের মতো রিএজেন্ট ভরে নিয়ে তারপর হোটেলে ফিরে আসে। হোটেলে এসে এই এভিডেন্স ব্যাগটাকে ব্যোমকেশ ফরেন্সিক টেস্টে পাঠায়। পরের দিন রিপোর্ট পাওয়ার পর ব্যোমকেশ রিপোর্টটা হাতে নিয়ে বলে ওঠে, স্ট্রেঞ্জ, সিম ডিসকভারি, অথচ এটা নিয়ে তো 7 বছর আগেই গবেষণা বন্ধ হয়ে গিয়েছিল। এর ফর্মুলা তো একমাত্র, এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? হ্যাঁ, কিছু ভেবে পাচ্ছি না, কি করে সম্ভব এটা।
এসব বিড়বিড় করতে করতে ব্যোমকেশ অস্থিরভাবে খালি পায়চারি করতে থাকে। বেশ কিছুক্ষণ এমন করে অস্থিরভাবে পায়চারি করার পর সে হঠাৎ চিৎকার করে ওঠে, ঠিক 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 ঠিক, এতক্ষণ কেন এটা আমার মাথায় আসেনি? হ্যাঁ, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবারে দেখাচ্ছি মজা। চলো অজিত, অফিসারদের সাথে কথা বলে একবার 3 তলা থেকে ঘুরে আসি, লাগলে তুক না লাগলে তাক, কি বলো? হ্যাঁ। ব্যোমকেশের এই অদ্ভুতভাবে কথা বলার অর্থ আমি ভালোই বুঝি। ও যখন খুনি পর্যন্ত প্রায় পৌঁছে যায় ঠিক তখনই ও এরকম ভাবে কথা বলে। তাহলে কি ব্যোমকেশ? না, উত্তেজনায় এবার আমার পেটটা গুড় গুড় করে উঠল। কিন্তু আমি জানি এখন ব্যোমকেশকে জিজ্ঞাসা করলে কোনো কথার উত্তরই ও এখন দেবে না। যতক্ষণ না ও নিজে থেকে মুখ খোলে ততক্ষণ ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই। পরের দিন ভোর 4টে, চারিদিক একেবারে কুয়াশাচ্ছন্ন, 1 হাত দূরে পর্যন্ত কাউকে দেখা যাচ্ছে না। আমরা 4 জন জঙ্গলের মধ্যে দিয়ে এক ছায়ামূর্তির পিছু নিয়েছি। এখানকার জঙ্গলের ঘনত্ব খুব বেশি, সমান তালে ঝোপঝাড় রয়েছে। পায়ের নিচের জমি কোথাও কোথাও সমতল, আবার কোথাও বা খাড়াই হয়েছে। অনুসরণ করতে করতে পথে কোথাও কোথাও ছোট ছোট নদী খাত পড়তে লাগলো, আবার কোথাও বা পচা ডোবা। পচা জলকাদার গন্ধে আমাদের গা গুলিয়ে উঠছিল, কিন্তু আমাদের সামনের ব্যক্তি বেশ অভিজ্ঞের মতো এগিয়ে চলতে লাগলো। প্রায় ঘন্টা 1.5 এগোনোর পর একটা বিরাট লম্বা অথচ ন্যাড়া গাছের সামনে গিয়ে ছায়ামূর্তি থামলো। আমরা একটা নিরাপদ দূরত্বে গাছের আড়ালে লুকালাম। দেখলাম লোকটা একবার এদিক ওদিক দেখে নিয়ে গাছটাকে বাঁ হাতে ফেলে তারপর এগোতে লাগলো। কিছু দূর যাবার পর আমরা সকলেই কুলকুল করে একটা শব্দ পেতে লাগলাম। বুঝলাম আশেপাশেই কোথাও কোনো বেগবতী নদী বয়ে চলেছে। কিছুক্ষণ বাদেই ডক্টর পাকরাশির বলা সেই রক্ত নদীর দেখা মিলল। জলটার রং অদ্ভুত রকমের লাল রক্তের মতো। দেখলাম লোকটা নদীটার ধার বরাবর এগিয়ে যেতে লাগলো। কিছু দূর এগোতেই একটা গুহা চোখে পড়ল। খরস্রোতা নদীর জলস্রোত বারংবার আছড়ে পড়ায় গুহার একপাশ ক্ষয়ে গিয়ে প্রায় ভেঙে পড়েছে। কুলকুল শব্দে ভেতরে জল ঢুকছে। লোকটা একটা মশাল জ্বালিয়ে অতি সাবধানে পা ফেলে সেটার ভিতরে ঢুকলো। গুহার ভেতরটা ভীষণ পিছল। আমরাও সাবধানে এগোতে থাকলাম। কিছু দূর যাবার পর দেখি একটা বুনো ফুলের সুবাসে চারপাশ যেন ভরে উঠেছে। সেই ছায়ামূর্তি দ্রুত হাতে এক জায়গার পাথর সরিয়ে একটা চামড়ার বটুয়া বের করে আনলো। তারপর একটা ক্রূর হাসি হেসে সে মেয়েলি গলায় বলে উঠল, এরপর পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়ে ওঠা থেকে কেউ আমাকে আটকাতে পারবে না। এই সেই রেড ব্লাড ফ্লাওয়ার, এই সেই ঐতিহাসিক ফর্মুলা। 7-7টা বছর ধরে এই দিনটার জন্য আমি শুধু অপেক্ষা করেছি। এই জন্যই বলে যার শেষ ভালো তার সব ভালো। কিন্তু আপনার ক্ষেত্রে তো শেষটুকু ভালো হলো না মিস্টার অগাস্টিন, ওরফে 7 বছর আগে মৃত মিস্টার জ্যাকসন। মিস্টার অগাস্টিন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমরা আজকে সকালের ফ্লাইটে কলকাতা ফিরেছি। সন্ধ্যাবেলা বৌঠান 3 কাপ চা আর ফুলকপির পকোড়া নিয়ে এসে টেবিলে রেখে বলল, এবার ব্যাপারখানা আমাদের খুলে বলো দেখি, আর ধৈর্য রাখা যাচ্ছে না। আমিও বৌঠানকে সমর্থন করলাম। ব্যোমকেশ চায়ের কাপে একটা লম্বা চুমুক দিয়ে বলল, হোটেলের ওই স্টাফকে কি করে ধরলাম তা তো তোমরা শুনেছই। তারপর থেকেই বলি, আমি খানিকটা ওয়াইল্ড গেস করি ডক্টর রাসেল যখন ওই হোটেলে ছিলেন তখনকার টেলিফোনের কল রেকর্ডটা জোগাড় করতে বলি। ওই কল রেকর্ডেই আমি দেখি এক ভারতীয় বিজ্ঞানী ডক্টর জ্যাকসনের নাম। এই বিজ্ঞানীর সাথে ডক্টর রাসেলের প্রত্যেক দিন কথা হতো। এই বিজ্ঞানীর ব্যাপারে জানতে আমি এই শহরের সবচেয়ে প্রাচীন লাইব্রেরিতে যাই। ওখানে গিয়ে একটা খবরের কাগজের পাতায় একটা খবরে
আমার চোখ আটকে যায়। সে পাতায় লেখা ছিল, ডক্টর জ্যাকসন 7 বছর আগে দুর্ঘটনায় মারা যায়। আমি এরপর ওনার সম্পর্কে আরো তথ্য জোগাড় করার জন্য খোঁজাখুঁজি করতে থাকি। দেখি একটা জার্নালে ওনার এক আবিষ্কার সম্পর্কে বেরিয়েছিল। উনি এমন একটা ড্রাগ আবিষ্কার করেন যেটার অল্প পরিমাণ ডোজ হাইপোক্যালেমিয়া প্রিভেন্ট করে। আবার সেই ড্রাগই শরীরে অতিরিক্ত মাত্রায় গেলে কার্ডিয়াক অ্যারেস্ট বা কিডনি ফেলিয়ার হয়ে মানুষ মারা পর্যন্ত যেতে পারে। এদিকে দেখো, ওই ড্রাগ শরীরে গিয়েই রিয়াকশন করে দুটো শরীরেই এসেনশিয়াল মিনারেল কনভার্ট হয়ে ব্লাডের সাথে মিশে যায়। ফলে পোস্টমর্টমেও ওই ড্রাগের কোনো ট্রেস পাওয়া যায় না। ড্রাগটির ভৌত ধর্ম হলো এর কোনো গন্ধ নেই এবং এটাকে ওই সাদা মোটা দানার নুনের মতো দেখতে। কিন্তু উনি ওই ড্রাগের ফর্মুলা কোথাও লিপিবদ্ধ করে যাননি, যার ফলে ওনার মৃত্যুর সাথে সাথেই ওই ড্রাগ নিয়ে রিসার্চও বন্ধ হয়ে যায়। কিন্তু আমার কেন জানি না মনে হয় কোথাও গিয়ে এই ড্রাগ দিয়েই ওই 3টে খুন করা হয়নি তো। কারণ হোটেলের স্টাফটি বলেছিল একজন অজ্ঞাত ব্যক্তি তাকে একটা পাউডারের মতো জিনিস দিয়েছিল খাবারে মেশানোর জন্য। কিন্তু হিসেব মতো একজন মৃত ব্যক্তি কিভাবে এসব করতে পারে? আমি এরপর আরো খোঁজ নিতে থাকি। তবে এবারে শুধুমাত্র জ্যাকসন নয়, আমি মার্গারেট, অগাস্টিন এদের সকলেরই খোঁজ নিতে থাকি। জানতে পারি যে এই জ্যাকসনের একটু মেয়েলি প্রকৃতির গলা ছিল এবং অগাস্টিন আজ থেকে 6 বছর আগে ইন্ডিয়ান সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশনে যোগ দেয়। তার আগের কোনো রেকর্ড তার নেই। ব্যানার্জি ভালো করে খোঁজ নিয়ে যাচাই করে জানতে পারে অগাস্টিনের সমস্ত কাগজপত্রই আসলে জাল। এরপরে 2-2 4 করা গেলেও দুটো মানুষে যে এক সেরকম কোনো কংক্রিট প্রমাণ আমার হাতে ছিল না। তাই জন্য আমরা অগাস্টিনের ল্যাবে তল্লাশি চালাই, আর ওখানেই পাওয়া যায় জ্যাকসনের আবিষ্কৃত সেই ড্রাগ। এরপর আর সন্দেহের অবকাশই থাকে না। হেনরির সাথে গাড়িতে ফেরার সময় হেনরি জানায় যে অগাস্টিনকে ওর খুব চেনা চেনা লাগছে। যেহেতু এই হোটেলে ও অনেক বছর আগে থেকে যাতায়াত করছে, তাই ওর এই কথাও আমার সন্দেহকেই আরো কংক্রিট করে। অগাস্টিন আমাদের বলেছিলেন উনি প্রথমবার এই দেশে এসেছেন। আচ্ছা, যদি তাই হয় তাহলে হেনরির ওকে চেনা চেনা লাগার কথা নয়। এইখানেই ওর মিথ্যেটা ধরা পড়ে যায়। আর তারপর তুমি আর আমি 3 তলায় গিয়ে ওকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকি ওই গুহার খোঁজ পুলিশ পেয়েছে, পরের দিনই আমরা তল্লাশি চালাতে যাব সেখানে। আর কি জানো, এতেই কাজ হয়। ফর্মুলা হাতছাড়া যাতে না হয় সেজন্যই ভোর রাতে অগাস্টিন ওরফে জ্যাকসন গুহা অভিযান চালায়, আর যথারীতি আমাদের জালে ধরা পড়ে। হোটেলের ওই স্টাফ জ্যাকসনের কণ্ঠস্বর শনাক্ত করেছে বলে ব্যোমকেশ থামলো। তারপর বলল, দেখলে, বলতে বলতে আমার চাটাই জুড়িয়ে গেল। সে আমি আরেক কাপ চা আনতে বলছি রমলাকে। তুমি তার আগে বলো তো, এমন কাজ উনি কিভাবে করলেন, কেন করলেন? ডক্টর রাসেল আর ডক্টর জ্যাকসন দুজনেই খুব ভালো বন্ধু ছিলেন। উনি ওনার সেই রেড ব্লাড ফ্লাওয়ারের আবিষ্কারের কথা হোটেল থেকেই ফোন করে তার বন্ধুকে জানিয়েছিলেন এবং এও বলেছিলেন ওই ফর্মুলা সহ বটুয়া তার কাছেই আছে এবং তিনি সায়েন্স অ্যাসোসিয়েশনকে সেটা খবর দিয়েছেন। খুব শীঘ্রই তিনি পৃথিবীর হাতে তুলে দেবেন তার এই আবিষ্কার। কিন্তু বন্ধুর মুখোশধারী জ্যাকসন বন্ধুর এই খবরে মোটেও খুশি হতে পারেননি। পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হবার লোভ তাকে দিয়ে এক জঘন্য চক্রান্ত করায়। উনি নিজের আবিষ্কার দিয়েই নিজের বন্ধুর প্রাণ নাশ করেন, কিন্তু ওনার উদ্দেশ্য সফল হয়নি। উনি এই ফর্মুলা এবং নকশা কোনোটাই খুঁজে পাননি। উনি ভেবেছিলেন নকশা আর ফর্মুলা বোধহয় ডক্টর রাসেলের কাছে হোটেলের রুমেই আছে, কিন্তু ভগবান এখানে তার খেলা খেলে দেন। কোনোভাবে রাসেলের কাছ থেকে ওই বটুয়া ওই গুহাতেই পড়ে যায়, কিন্তু জ্যাকসন হাল ছাড়েননি। যেহেতু ওনার কণ্ঠস্বর আর সবকিছুই পুরুষদের থেকে আলাদা, তাই সহজেই ওনাকে আইডেন্টিফাই করা যায়। সেই ভেবে উনি ওনার মৃত্যুর রিউমার ছড়িয়ে দেন, নিজে ছদ্মবেশ ধারণ করেন এবং নিজের কণ্ঠস্বর বদলে
ওরকম অদ্ভুত এক ঘ্যাস ঘ্যাসে আওয়াজে কথা বলতে শুরু করেন। তারপর আবার এক বিজ্ঞানী বন্ধুর সাথে এখানে এসে একসাথে খুঁজতে থাকেন। দুজনের মিলিত প্রচেষ্টায় খুঁজে বের করেন সেই রক্ত নদী, যার জল অগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে পাহাড় ক্ষয় হয়ে আসা মিনারেলস মিশে গিয়ে লাল রক্তের মতো হয়ে যায়। তারা দুজনে খুঁজে পান সেই গুহা, সেই রেড ব্লাড ফ্লাওয়ার, কিন্তু ফর্মুলা তারা খুঁজে পাননি। কিন্তু এবারে ডক্টর জ্যাকসনের বন্ধু বিজ্ঞানী নিজেই গবেষণা করে ফর্মুলা বের করেন। এবারে এনাকেও হত্যার ষড়যন্ত্র করে সমস্ত ক্রেডিট একা নেওয়ার ব্যবস্থা করেন অগাস্টিন রূপে জ্যাকসন। কিন্তু এই বিজ্ঞানী কিছু একটা সন্দেহ করে সমস্ত ফর্মুলাটাই বিনষ্ট করে দেয়। এবারেও বিফল হন মিস্টার অগাস্টিন। এরপরে তিনি জানতে পারেন ডক্টর পাকরাশির এই গোপন অভিযানের কথা। তিনি লক্ষ্য রাখতে থাকেন ওনার অভিযানের ওপর। ডক্টর পাকরাশি সেই বটুয়া ওই গুহায় খুঁজে পান, কিন্তু ওখানে ওটা সেফ থাকবে ভেবে নিজের সাথে আর নিয়ে আসেননি। কিন্তু ডক্টর পাকরাশি নিজের অজান্তেই এই বটুয়া রেড ব্লাড ফ্লাওয়ারের হদিশ তুলে দেন ডক্টর জ্যাকসনের হাতে। হ্যাঁ, জ্যাকসন এরপর ডক্টর পাকরাশিকে হত্যা করেন আর ভাবেন যে পরিস্থিতি থিতিয়ে এলে ওই ফুল আর ফর্মুলা নিয়ে দেশে ফিরে আসবেন, মারণ ব্যাধির ওষুধ আবিষ্কারক হিসাবে সারা জগতে নাম করবেন। কিন্তু হতস্মি, ওনার এই প্ল্যানে বাঁধ সাধলাম আমি। যেটার মুখেই সবকিছু স্বীকার করেছে ডক্টর অগাস্টিন তথা ডক্টর জ্যাকসন। আমি মাথা নেড়ে বললাম, কিন্তু ব্যোমকেশ, ডক্টর পাকরাশিকে উনি মারলেন কিভাবে? ডক্টর পাকরাশি তো আমাদের সামনেই, আর ওই হোটেলের স্টাফটিও তো এইবারে। ব্যোমকেশ বলল, অজিত, এখানেও ডক্টর জ্যাকসনের দূরদর্শিতারই জয় হয়েছে। উনি বুঝিয়েছিলেন যে হোটেলের ছেলেটি ডক্টর পাকরাশিকে সাবধান করছে, আর আবার সে চেষ্টা করবে যাতে ডক্টর পাকরাশি ওদের ছেড়ে চলে যান। তাই জন্যই সুযোগ বুঝে উনি জানলার কাছে মাখিয়ে দিয়ে যান ওনার তৈরি সেই ড্রাগ, যেটা ঢিল ছোড়ার সাথে সাথেই ভেঙে গিয়ে ভাঙা কাছের একটা টুকরো গিয়ে গাঁথে ডক্টর পাকরাশির শরীরে। ব্যাস, সঙ্গে সঙ্গে বিষক্রিয়া শুরু করে সেটা। কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ডক্টর পাকরাশি। ভেবে দেখো অজিত, কি অদ্ভুত না? তিনজন বিজ্ঞানীর রক্ত দিয়ে সার্থক করে দিয়ে গেলেন এই রেড ব্লাড ফ্লাওয়ারের নাম। ভাবা যায়? দেখেছো কাণ্ড? পুটিরাম এখনো চা দিয়ে গেল না। পুটিরাম!